মাঝরাতে আমার ছাত্রী ফোন করে বলল, স্যার আপনি খুব খারাপ, আমার আম্মু একটু আগে আত্মহত্যা করেছে। আপনি আমার আম্মুকে ব্ল্যাকমেল করতেন। সুইসাইড নোটে কারণ হিসেবে শুধু আপনার নামটাই আম্মু উল্লেখ করেছে। এত রাতে আমার ছাত্রী রিহানার গলার কণ্ঠস্বর থেকে এমন কথা আমাকে খুব দ্রুতই অবাকের শেষ দিকে নিয়ে গেল। কিছুক্ষণ নিস্তব্ধ থাকার পর হতভম্ব হয়ে আমি বললাম, মাঝরাতে ফোন করে কি বলছো এসব? তোমার কি মাথা ঠিক আছে? স্যার আমার মাথা ঠিক আছে, হয়তোবা আপনার মাথা ঠিক নেই। আপনার স্ত্রী তো প্রেগন্যান্ট। শারীরিক চাহিদা আপনাকে এতটাই নিম্ন স্তরে পৌঁছে দিয়েছে যে আমার মায়ের ওপর আপনার লোভাতুর খারাপ দৃষ্টি ফেলতেও দ্বিধাবোধ করেননি। রিহানা, তুমি কি আমার সাথে মজা করছো? কী সব আজে বাজে কথা বলে চলেছ? আপনার কি মনে হয় আমি মজা করার মতো মেয়ে? চোখের ঠিক সামনেই আমার মায়ের লাশ ঝুলে আছে সিলিং ফ্যানের সঙ্গে। বাবা তো সেই কবেই দুনিয়ার মূর্ছা ত্যাগ করেছে। এই পৃথিবীর ভূখণ্ডে আমার অতি আপন বলতে আর কেউই রইল না। আপনি আমার টিউশনের প্রিয় একজন স্যার ছিলেন। আপনার প্রতি আমার যথেষ্ট সম্মান, শ্রদ্ধা, ভক্তি ছিল। কিন্তু আজ সব শেষ হয়ে গেল। আপনি আমার দেখা একজন জঘন্য মানুষে রূপান্তরিত হলেন। আপনি টিউশনি স্যার নামের এক কলঙ্ক মাত্র, তাছাড়া আর কিছুই নয়। আপনাকে আমি কখনোই ক্ষমা করব না স্যার, কখনোই না। কথাগুলো বলার পরপরই ফোন কেটে দিল রিহানা। সব কিছুই যেন আমার মাথার উপর দিয়ে গেল। এসব কি বলল রিহানা? কিছুই জানি না। কেন আমার মাথার গহীনে ঢুকলো না? এই মুহূর্তে ভাবাতে বিভোর আমি। বেশ কয়েকবারই রিহানার নাম্বারে কল করেছিলাম, কিন্তু রিং বাজলেও ফোন উঠায়নি। ঘন্টার কাঁটা প্রায় 4টার কাছাকাছি। শো অবস্থায় আচমকা ঘুমু ঘুমু চোখে পেছন থেকে হাত টেনে ধরে আমার স্ত্রী রুহি বলল, কি ব্যাপার, এত রাতে তুমি এভাবে বসে আছো কেন? হকচকিয়ে আমি বললাম, হঠাৎ ঘুম ভাঙাতে এখন আর ঘুম আসছে না, তাই বসে রয়েছি। তুমি ঘুমিয়ে পড়ো, অন্যথায় শরীর খারাপ করবে। অতএব আর কিছু বলল না রুহি। হাত টেনেই কিছুটা জোর করে আমাকে নিজের কাছে টেনে নিল। তার ঠোঁট আমার ঠোঁটের নিকটে এনে গলা জড়িয়ে ধরল এবং ভ্রু কুঁচকে ঠোঁট বাঁকিয়ে একটু মুচকি হেসে রুহি বলল, নিশ্চয়ই কোনো খারাপ স্বপ্ন দেখেছ, তাই হয়তো ঘুম আসছিল না। কিন্তু এখন দেখব তোমার ঘুম কেন আসবে না। প্রত্যুত্তরে কিছুই বললাম না আমি। রুহির খুব কাছে থাকলে কেন যেন আমার সব ধরনের দুশ্চিন্তা নিমিষে দূর হয়ে যায়। মনের ভেতরটায় প্রশান্তিতে ভরে ওঠে। কিন্তু আজ এসব কিছুই হচ্ছে না। ঘুম আসছে না আমার চক্ষু জোড়ায়। ভেতরে ভেতরে অনেক আতঙ্ক ও বিভ্রাটের মধ্যে বসবাস করছি আমি। হঠাৎ আমাদের ফ্ল্যাটের কলিং বেলটা টং করে বেজে উঠল। রুহি প্রায় ঘুমিয়েই পড়েছিল, কিন্তু কলিং বেলের শব্দে ঘুমের আভাটা ওর কেটে যায়। রুহি বলল, এই শুনছো, এত রাতে কে আমাদের ফ্ল্যাটে কলিং বেল বাজাতে পারে? আমারও তো একই কথা, দরজা খুলে দেখছি। না দাঁড়াও, কেন? চোর ডাকাত অথবা দুষ্কৃতকারীও তো হতে পারে। বর্তমানে বাড়িতে চুরি ডাকাতি বা দুষ্কৃতিকারীদের আগমন অতটাও সহজতর নয় রুহি। অতঃপর শোয়া থেকে উঠে দাঁড়ালাম আমি এবং ধীর পায়ে গিয়ে দরজা খুললাম। সাথে সাথে পুলিশের আগমন ঘটল ফ্ল্যাটে। অবশ্য যেটার পূর্বাভাস আমি অনেক আগে থেকেই পাচ্ছিলাম। কলার চেপে ধরে একজন পুলিশ অফিসার বলল, তুই শাহরিয়ার? হ্যাঁ, থানায় চল, ব্ল্যাকমেল করা জন্মের মতো শিখিয়ে দেব। দেখুন, আমার কথাটা একটু শুনুন। আপনাদের ভুল ছাড়া আর কিছুই হচ্ছে না। আমি ওনার সাথে ওসব কিছুই করিনি। আমাদের সাথে চুপচাপ থানায় যাবি, নাকি মারধর করে নিয়ে যেতে হবে? জবাবে আমি কিছু বলতে যাব, ঠিক তার পূর্ব মুহূর্তে রুহি এসে বেশ উত্তেজিত হয়ে বলল, পুলিশ? আমাদের ফ্ল্যাটে পুলিশ কেন এসেছে? আর আপনি আমার স্বামীর শার্টের কলার কেন চেপে ধরেছেন? হাউ ডেয়ার ইউ! ওকে ছাড়ুন বলছি। এখন তো শুধুমাত্র কলারটাই ধরলাম। থানায় গেলেই বুঝবে পুলিশের লাঠির আঘাত কতটা না যন্ত্রণাদায়ক। এসব কি বলছেন? আমার স্বামী থানায় কেন যাবে? কোন অপরাধে ভূষিত করে ওকে আপনারা থানায় নিয়ে যাবেন? জবাবে পুলিশ অফিসারটি আমার কলার ছেড়ে দিয়ে অনেকটা গম্ভীর গলায় বলল, আপনার স্বামী বাসায় গিয়ে যে মেয়েটাকে টিউশনি করাতো, ওর মাকে ব্ল্যাকমেল করতেন। ফলস্বরূপ এই তো প্রায় অনেকক্ষণ পূর্বে তিনি আত্মহত্যা করেছেন। সুইসাইড নোটে স্পষ্ট ও সাবলীল ভাষায় একমাত্র আপনার স্বামীর নামটাই তিনি উল্লেখ করেছেন। কি বলছেন এসব? আমি এটা বিশ্বাস করতে পারছি না। আর তাছাড়া একটা সাধারণ সুইসাইড নোটের উপর ভিত্তি করে আমার স্বামীকে আপনারা একদমই গ্রেপ্তার করতে পারেন না। আপনারা সুনিশ্চিত তো সুইসাইড নোট স্বয়ং ওনার নিজের হাতেরই লেখা? এটাও তো হতে পারে অন্য কেউ ওনাকে খুন করে দোষটা সম্পূর্ণই আমার স্বামীর উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। পরিশেষে স্পষ্ট ভাষায় একটাই কথা বলবো আমি, আমার স্বামী অর্থাৎ শাহরিয়ারকে কেউ মিথ্যাচারে ফাঁসানোর চেষ্টা করছে, তাছাড়া আর কিছুই নয়। চুপ করুন। আপনার স্বামী কি কোনো বড় কিছু যে তাকে কেউ ফাঁসানোর চেষ্টা করবে? সুইসাইড নোট স্বয়ং ওনার নিজের হাতেরই লেখা ছিল। এখন শুধুই অপেক্ষারত পোস্টমর্টেম রিপোর্টের জন্য, সেটাও খুব শীঘ্রই বেরিয়ে আসবে। এখন আর কথা বাড়াতে চাই না। আপনার স্বামীকে আমাদের সাথে থানায় তো বাধ্যতামূলক যেতেই হবে। প্লিজ বাধা দেওয়ার কোনো বৃথা চেষ্টা করবেন না। যা কথা সব থানাতেই হবে। অতঃপর আমাকে হাতকড়া পরানো হলো। রুহির চক্ষুজোড়া তখন জলে ভিজে গিয়েছিল। মোটেও তখন রুহির দিকে তাকাতে পারেনি।
ওর চোখে চোখ রাখতে পারিনি, অতএব আমাকে থানায় নিয়ে যাওয়া হলো। পরের দিন সকাল 10টায় রুহি থানায় এলো। ওর চোখ মুখ আমাকে ইঙ্গিত করছিল প্রচুর কেঁদেছে ও, প্রচুর। ধীরে ধীরে চোখের বাঁধ আমারও নরম হয়ে ভেঙে পড়ার উপক্রম হয়ে দাঁড়িয়েছিল। তবুও বাঁধ জোড়া শক্ত করে রুহির ফর্সা দুটো গাল স্পর্শ করে আমি একটা কথাই বললাম, আমি নির্দোষ, নিরপরাধ। আমাকে বিশ্বাস করো না রুহি? কথার উত্তরে রুহি বেশ একটা ভেজা গলায় বলেছিল, পরিস্থিতি যেমনই হোক শাহরিয়ার, তোমার উপর আমার দীর্ঘ বিশ্বাস কখনো উঠে যাবে না। আমি জানি তুমি নির্দোষ। বিশ্বাস রাখো সৃষ্টিকর্তার উপর, নিশ্চয়ই সব কিছু ঠিক হয়ে যাবে। কথাগুলো বলার পরপরই সেদিন রুহি চলে গিয়েছিল, যার দুদিন পর থানায় নতুন এক ওসির আগমন ঘটল, যাকে মূলত ট্রান্সফার করে এখানে নিয়ে আসা হয়। কিন্তু ওনাকে দেখা মাত্র আমার এবং রুহির দুজনেরই চক্ষু জোড়া কপালে উঠে যায়। রুহির চোখে তখন জল টলমল করছিল, কারণ এই ওসি আর কেউ নয়, স্বয়ং আমার স্ত্রী রুহির আপন বড় ভাই। নিজের হাতে খাবার তৈরি করে এনেছিল রুহি, কিন্তু পারল না মুখে তুলে দিতে, আর পারল না এড়িয়ে যেতে। রুহির বড় ভাইও হয়তোবা আমাদের দেখে এই মুহূর্তে অবাকের সর্বোচ্চ সীমায় গিয়ে পৌঁছেছেন। একটা ফাইল ও কিছু রিপোর্ট হাতে নিয়ে সামনে এগিয়ে আসে রুহির বড় ভাই জাহিদ, এবং খানিকটা তার ছেলের সাথে রুহিকে উদ্দেশ্য করে তিনি বললেন, যেমনটা আমরা সবাই আশা করেছিলাম ঠিক আজ তার ব্যতিক্রম হলো না। আমরা পূর্বেই তোকে বহুবার বারণ করেছিলাম এই ছেলেকে বিয়ে করিস না, কিন্তু যেদি মেয়ে আমাদের কোনো কথাই তুই শুনিসনি। সবার পছন্দ করা পাত্রকে টুকরে কোথাকার এই অনাথ ছেলেটার প্রেমে পৌঁছলি। কি পেলি ওকে বিয়ে করে? ত্যায্য সন্তান হলি, সমস্ত ধন সম্পদ থেকে বহিষ্কার হলি, সব কিছুই হারালি, পরিশেষে কি পেলি বল আমায়? তোর স্বামীর চরিত্র তো খারাপ। পড়ানোর নাম করে ছাত্রীর মাকে ব্ল্যাকমেল করত, কুপ্রস্তাব দিত। শাহরিয়ার এমন কিছু করেনি ভাইয়া, ও এমন নয়, ওকে ফাঁসানো হচ্ছে। চুপ, এখানে আমার একটা সম্মান আছে, অন্তত ভাই ডেকে সেটা নষ্ট করে দিস না প্লিজ। পোস্টমর্টেম রিপোর্ট বেরিয়েছে, সেখানে স্পষ্ট উল্লেখিত রয়েছে ওটা আত্মহত্যাই ছিল। তাছাড়া আরও বিভিন্ন প্রমাণও আমাদের নিকট রয়েছে তোর চরিত্রহীন স্বামীর বিরুদ্ধে। ও দোষী, সাজা পাবেই। এছাড়াও আমি ভাবতে পারছি না তুই এখনও ওকে কি করে সাপোর্ট করতে পারিস। জবাবে শত দুঃখের ভিড়ে একটু মুচকি হাসল রুহি এবং বলল, ভালোবাসা। কথাটা বলেই রুহি এক পলক তাকালো আমার দিকে, তারপর থানা থেকে বের হয়ে গেল। জানি না কি আমার দোষ, কেন এমন হলো। আমি তো কোনো অপরাধ করিনি, তাহলে আজ কেন আমি এই অন্ধকার জেলে? ছোট্ট একটা চাকরি করতাম, যা দিয়ে সংসার চালানো বেশ কষ্টে ছিল, তাই তো পাশাপাশি একটা টিউশনি করাতাম আমি। রিহানার মা তো খুব ভালো মনের মানুষ ছিলেন, তাহলে কেন তিনি মৃত্যুর পথটা বেছে নিলেন এবং তার দায়ী হিসেবে আমাকেই বা কেন উল্লেখ করলেন, যেখানে আমি নির্দোষ, এমন কিছুই করিনি। জানি না কি হচ্ছে এসব, মনে তো হচ্ছে গভীর থেকেও গভীর কোনো ষড়যন্ত্র। কেন আল্লাহ সর্বদা নির্দোষকে ফাঁসানো হয়? দোষীরা তো ঘুরে বেড়ায় মুক্ত আকাশে, খোলামেলা রাস্তাঘাটে। পরের দিন সকাল সকাল একজন কনস্টেবল এসে যখন কিছুটা দুঃখ প্রকাশ করেই বলল, থানায় আসার পথে কোনো একটা গাড়ির চাপায় আপনার গর্ভবতী স্ত্রী প্রাণ হারিয়েছেন, যা শোনা মাত্রই আমার অন্তর্মহলে তিল তিল করে গড়ে ওঠা সাম্রাজ্য ভাঙতে আরম্ভ করে। আমাকে স্তব্ধ করে তুলল। সব কিছু যেন আমার মাথার উপরে ঘুরছে। হচ্ছে কি এসব? শরীর ঝিমঝিম করছে, হাত পা অবশ হয়ে আসছে, বলার মতো কোনো ভাষায় যে খুঁজে পাচ্ছি না। বুকের ভেতরে ধুকপুকানি ক্রমশ বেড়েই চলেছে, আর পারছি না। যন্ত্রণার নদী সাঁতরাচ্ছে, পারছি না আর তীব্র স্রোতের সম্মুখীন হতে। মন ভেঙে চুরমার, তবুও খানিক শক্ত করলাম নিজেকে এবং কনস্টেবলটির উদ্দেশ্যে কাঁপা গলায় বললাম, আপনি কি সত্যি কথা বলছেন? ওটা কি আমার স্ত্রী ছিল না অন্য কেউ? আমার তো বিশ্বাস হচ্ছে না। মজা টজা করছেন না তো? গাড়ির চাপায় মুখের অর্ধাংশ থেতলে গিয়েছে। স্বয়ং আপনার স্ত্রীর বড় ভাই এবং অর্থাৎ আমাদের থানার নতুন ওসি লাশটা চিহ্নিত করেছেন। আপনি একটু নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করুন, সত্যিটা মেনে নিতেই হবে। শেষ দেখা এবং স্ত্রীকে দাফন কাফনের জন্য জেল থেকে বেশ সম্ভবত আপনাকে কিছু নির্দিষ্ট সময়ের জন্য মুক্ত করে দেওয়া হতে পারে। কথাগুলো বলার পর এক প্রকার হনহনিয়ে চলে গেল কনস্টেবলটি। বুকের ভেতরটা ফেটে যাচ্ছিল আমার। কি এমন পাপ করেছিলাম যার জন্য আজ এই পরিস্থিতি আমায় খুব যন্ত্রণার মধ্যে ফেলছে? অতএব প্রায় অনেকক্ষণ পর অবশেষে চোখের দৃষ্টির সন্নিকটে একজন পুলিশ অফিসারের দেখা পেলাম, যিনি এসে জেলের তালা খুলে বললেন, তাড়াতাড়ি চলুন, জানাজা পেতে হলে ঢাকার উদ্দেশ্যে শিগগিরই যেতে হবে। বেশ খানিকটা আশ্চর্য হয়ে বললাম, ঢাকায় কেন? আপনার স্ত্রীর লাশ ঢাকায় তার পৈতৃক বাড়িতে পাঠানো হয়েছে, সেখানেই সম্ভবত জানাজা এবং কোনো একটা কবরস্থানে লাশ দাফন হবে। মন শতবার চাইলেও আর কথা বাড়ালাম না আমি। আমাকে সঠিক সময় জানাজা নামাজে দাঁড়াতে হবে। শেষবারের জন্য রুহির পবিত্র মায়াভরা ওই মুখটা দেখতেই হবে। কিন্তু কিছুই পারলাম না। আফসোস। থানার বাইরে আসতে সেই পুলিশ অফিসার সিফাতুল্লাহর ফোন বেজে ওঠে। কল রিসিভ করার পর 15 মিনিট তিনি কথা বলেছিলেন। তারপর আমাকে ইঙ্গিত করে কয়েকজন কনস্টেবলকে ডেকে বললেন, ওকে দ্রুতই আবার জেলের ভেতরে নিয়ে যাও। এতে মর্মান্তিক হতভম্ব হয়ে আমি বললাম,
এসব আপনি কি বলছেন? উত্তরে কিছুটা নরম কণ্ঠস্বর ব্যবহার করে বললেন, কিছুই করার নেই, স্যার ফোন করেছিলেন। তিনি স্পষ্টভাবে বলেছিলেন আপনাকে সেখানে যেতে, এখন আবার বারণ করছেন। আপনার স্যার মানে এই থানার ওসির কথা বলছেন, তাই তো? হ্যাঁ, সে তো এমনটা বলবেনি। প্লিজ আমাকে নিয়ে চলুন, নতুবা আমায় নিজে যেতে দিন। আমি শেষবার একটুখানির জন্য আমার ভালোবাসার মানুষটাকে দেখতে চাই। ওকে আমি বলতে চাই, কেন ছেড়ে গেলে? হারালে অতলে গভীরে? এটা তো হওয়ার কথা ছিল না। তাহলে কেন আমার সাথে এমনটা হলো? আমি তো কোনো অন্যায় করিনি বা অপরাধের সাথে যুক্ত হইনি। তাহলে কেন আমায় বিনা দোষে সাজা ভোগ করতে হবে? দয়া করে আমায় যেতে দিন। শুধু চোখের পলকে একটাবার দেখে চলে আসবো আমি, বিশ্বাস করুন। জবাবে বেশ একটা তীক্ষ্ণ গলায় পুলিশ অফিসার সিফাতুল্লাহ বলল, সরি, আমার কাছে অবশিষ্ট করার মতো কিছুই নেই। আপনাকে যেতে দিলে আমার চাকরি টানা হেঁচড়ার সম্মুখে পড়বে, এটা তো কনফার্ম। স্যার কড়া কণ্ঠে বারণ করে দিয়েছেন, আপনি কোনো ক্রমে সেখানে যেতে পারবেন না। অতঃপর দুজন কনস্টেবল জোর জবরদস্তির ভিত্তিতে আমাকে আবার জেলের ভেতরে নিয়ে আসে। জীবনে কখনো এত কষ্ট যন্ত্রণা অনুভব করিনি আমি, যতটা আজ অনুভব করছি, যা আমাকে তিল তিল করে ক্ষণে ক্ষণে মৃত্যুর দুয়ারে পৌঁছে দিচ্ছে। কেন যেন আজ মনে হচ্ছে দুনিয়ার সমস্ত যন্ত্রণা বেদনা সব দিক থেকে শুধু আমাকেই ঘিরে ধরেছে। ছায়ার মতো সর্বদা আমার পাশে একমাত্র রুহি ছিল, কিন্তু তাকেও শেষ পর্যন্ত সৃষ্টিকর্তা কেড়ে নিল আমার নিকট থেকে। কিছু মানুষ ক্ষণিকের জন্য জীবনে থাকে, হয়তো রুহিও তাদের মধ্যে একজন ছিল। দুদিন পর রুহির বড় ভাই জাহিদ থানায় এসেই সর্বপ্রথম আমার মুখ দর্শন করেন এবং নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে এক হাতে সঞ্চারিত করে কোষে কয়েকটা থাপ্পড় বসিয়ে দেওয়ার পর শক্ত করে কলার চেপে ধরে রাগান্বিত গলায় বললেন, তোর জন্য আমার ফুলের মতো বোনটা আজ ওই অন্ধকার কবরে শুয়ে আছে। সবকিছুর জন্য একমাত্র তুই দায়ী। তোকে আমি কোনো ক্রমে ছাড়ব না। প্রয়োজন বোধ হলে তোর বিরুদ্ধে আরও কিছু মিথ্যা অভিযোগ আমি তুলব। তারপর ফাঁসির দড়ি পর্যন্ত নিয়ে গিয়ে তবেই আমি শান্ত হব, মনে ভীষণ তৃপ্তি পাব। কথাগুলো বলার পর খানিকটা ধাক্কা দিলেন আমায়, যার ফলস্বরূপ দেওয়ালের সাথে মাথা লেগে কিঞ্চিত পরিমাণ কেটে যায় আমার। এতে তার কোনো প্রকার ভ্রুক্ষেপ নেই, আর থাকবেই বা কেন? অতএব কিছুক্ষণ আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে থাকার পর চলে গেলেন তিনি, যার মাত্রই 1.5 ঘন্টা পর অবিশ্বাস্য হলেও সত্যি আমার জামিন হয়ে যায়। অপরিচিত এক লোক এসে মূলত আমার জামিন করান। জানি না কে এই লোক আর কেন কিভাবেই বা অতি সহজে আমার জামিন করালো। রাগে গজগজ করে রুহির বড় ভাই জাহিদ সেই অপরিচিত লোকটির উদ্দেশ্যে বলল, এটা কি করে সম্ভব? ওর জামিন কি করে হতে পারে? হাউ পসিবল? আর কে আপনি? ওর মতো একটা অপরাধীকে কেনই বা জামিন করালেন? মনে তো হচ্ছে আপনি কোনো সন্ত্রাসবাদের লোক। রুহির বড় ভাই জাহিদের কথাগুলো শুনে একটু হাসলো অপরিচিত সেই লোকটি। মুখের মাস্ক এবং চোখের সানগ্লাসটা খুলে জবাবে তিনি বললেন, আমি এহসানুল সরকার, গোয়েন্দা ডিপার্টমেন্টের একজন অফিসার। চোখে না দেখলেও নাম হয়তো শুনেছেন। মৃত্যুর 36 মিনিট আগে আপনার বোন অর্থাৎ রুহি আমার সাথে কন্ট্যাক্ট করেছিল। বলতে গেলে সেই সুবাদেই আমার এখানে আসা। কথা বাড়াতে চাই না, তাই মেইন পয়েন্টে আসছি। শাহরিয়ারের ছাত্রী রিহানার মায়ের ওই পোস্টমর্টেম রিপোর্টটি আসল ছিল না, যা থানার একজন ওসি হয়েও আপনি সেটা ধরতে পারলেন না। ওনাকে খুন করার পর সেটা সম্পূর্ণ আত্মহত্যায় রূপ দেওয়া হয়েছে। আর এটা সত্য, সুইসাইড নোট রিহানার মায়ের নিজের হাতে লেখা। তবে আমার আশঙ্কা সুইসাইড নোটটি কেউ রিহানার মাকে জোর করে লিখতে বাধ্য করেছে। সঠিকভাবে তদন্ত করলে কোনো কিছুই অজানা থেকে যায় না। জাহিদ সাহেব কথাগুলো বলার পরপরই তিনি আমার একটা হাত ধরে থানার ভেতরে নিয়ে এসে একটা গাড়িতে উঠতে বললেন। জবাবে আমি বললাম, আমরা কোথায় যাচ্ছি এখন? তোমার ছাত্রীর বাসায়। কি? ওর বাসায় কেন? তদন্ত। তারপর আমি আর কিছু জিজ্ঞেস করলাম না, নির্দ্বিধায় গাড়িতে উঠে বসলাম। 56 মিনিট 50 সেকেন্ড পর রিহানাদের বাড়ির সামনে এসে পৌঁছালাম, কিন্তু এটা কখনো কল্পনাও করিনি বাড়ির ভেতর প্রবেশ করা মাত্র সোফার পাশে আমার ছাত্রী রিহানার রক্তাক্ত তাজা লাশ পড়ে থাকতে আমি দেখব, যার একটু পাশে কালো রঙের একটা খাম রেখেছিল, যেটা দেখে এহসানুল ভাই অনেকটা আটকে উঠেছিলেন। অতএব কাঁপা কাঁপা হাতে প্রথমে খামটা উঠালেন তিনি। তারপর কপালের খাম মুছে কালো রঙের খামটা খুলে একটা চিঠি বের করলেন। জানি না এটা কিসের চিঠি, কী বা লেখা আছে এই চিঠিতে। একটু জোরে সোরে এহসানুল ভাই চিঠিটা পড়তে শুরু করলেন। চিঠিতে লেখা ছিল, অপরাধ করেছিল বিধায় প্রাণ হারিয়েছে। আমি কখন কোথায় কিভাবে কার সাথে জড়িয়ে পড়ি সেটা নিজেও জানি না। রুহি নামের মেয়েটা এখনও বেঁচে আছে, তবে আর কতক্ষণ বাঁচবে সেটা আপনাদের ওপর নির্ভর করছে। চাঁদপুর লঞ্চ টার্মিনালের বাম পাশে 8 স্টার নামক একটা পরিত্যক্ত জাহাজে সে রয়েছে। অবস্থা বেশ খারাপ। কাছের লোকেরাই খুন করবে ওকে। যত দেরি করবেন ওর বাঁচার সম্ভাবনা ততই কমবে। শেরু ভাই, রুহি নামের মেয়েটা এখনও বেঁচে আছে, তবে আর কতক্ষণ বাঁচবে সেটা আপনাদের উপর নির্ভর করছে। শেরু ভাই চিঠিটা আমার কথা বলার ভাষা কেড়ে নিল, উত্তপ্ত দেহকে শীতলে পরিণত করলো।
প্রতিটি শব্দ আমাকে অবাক আশ্চর্যের শেষ সীমানায় দাঁড় করালো। বাকরুদ্ধ হয়ে আমি বললাম, শেরু ভাইকে? আমার ছাত্রী রিহানার খুনটা কি শেরু ভাই করেছে? কেন খুন করলো? কি দোষ ছিল রিহানার? আর রুহি বেঁচে আছে, এটা কি করে পসিবল? শেরু ভাই জানলো কিভাবে? আমার স্ত্রী রুহি এখনও বেঁচে রয়েছে। তাছাড়া রুহিকে কেন, কি কারণে বা কারা খুন করতে চায়? এছাড়াও গাড়ির চাপায় তাহলে কার মৃত্যু হয়েছিল? কার লাশকে জানাজা পড়ানোর পর সেদিন দাফন করে দেওয়া হয়েছিল? এসব কি হচ্ছে? জবাবে নরম কণ্ঠস্বর ব্যবহার করে এহসানুল ভাই বললেন, শেরু ভাই হলো এমন একজন ব্যক্তি যে সবসময় নিজেকে রহস্যের অন্ধকারে ঢেকে রাখতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। মূলত সে একজন ফাঁসির আসামি ছিল। আজ থেকে প্রায় 2 বছর আগে ওর ফাঁসি কার্যকর করা হয়েছিল, কিন্তু সেদিন তার ফাঁসি হয়নি। পূর্ব পরিকল্পিতভাবে পালিয়ে গিয়েছিল। তবে ও এখন পর্যন্ত যাদেরকে খুন করেছে কিংবা করবে, তারা প্রত্যেকে বড় কোনো না কোনো অন্যায় অপরাধ করেছিল অথবা সেই সবের অংশীদার অর্থাৎ যুক্ত ছিল। ওর চোখের দৃষ্টিকোণে যারাই একবার দোষী হিসেবে সিলেক্টেড হয়ে যায় তাদের মৃত্যুটা হয় খুবই নৃশংসতার সাথে। ওর লেখা সুশীল ভাষার চিঠি আজ পর্যন্ত কখনো মিথ্যা প্রমাণিত হয়নি। ও কখন কোথায় কিভাবে কার সাথে জড়িয়ে পড়বে সেটা হয়তো ওর নিজেরও সঠিক জানা নেই। এখন আর কথা বাড়ালে চলবে না। তোমার স্ত্রীকে বাঁচাতে হলে দ্রুত আমাদের এখন চাঁদপুরের উদ্দেশ্যে গমন আরম্ভ করতে হবে। আর একটুখানির জন্য সময় ব্যয় বা অপচয় করা যাবে না। সময়ের মূল্য বুঝতে হবে। তুমি এখনই গাড়িতে গিয়ে বসো। আমি থানায় কল করে লাশটাকে বাড়ি থেকে পোস্টমর্টমের জন্য নিয়ে যেতে বলেই আসছি। এখনও মনে অসংখ্য প্রশ্ন জমা হয়ে থেকে গেলেও আর কিছুই বলিনি আমি। রুহির জন্য আমার মন প্রাণ সব উতলা হয়ে পড়ছে। জানি না সত্যি রুহি আদৌ কি বেঁচে আছে। যদি বেঁচে থাকে তাহলে না জানি কিরূপ করুণ পরিস্থিতিতেই না এই মুহূর্তে সে রয়েছে। অতঃপর রিহানদের বাড়ি থেকে বের হয়ে গাড়িতে উঠে বসলাম। যার একটু বাদেই দ্রুত বেগে এহসানুল ভাই এসে আমার পাশাপাশি বসলেন এবং তাড়াহুড়োর কণ্ঠে গাড়ির ড্রাইভারকে নির্দিষ্ট গন্তব্যস্থলে যত দ্রুত সম্ভব নিয়ে যেতে বললেন। চোখ দুটো বন্ধ করে সম্ভবত ভাবাতে বিভোর আমি। কিছুই বুঝতে পারছি না। চোখের পলকে কি সব হয়ে গেল? অভাবের সংসার হলেও আমরা অল্পতে ভীষণ হাসি খুশি আনন্দে ছিলাম, কিন্তু সুখ রইল না কপালে। দুজনে একটু সুখেই তো থাকতে চেয়েছিলাম। তবে আমাদের সাথে কেনই বা এমন হলো? দুনিয়াতে আর কোনো মানুষ ছিল না? কেন এমন হয়? প্রতিবার হৃদয় পোড়ানোর যন্ত্রণায় আমাকে ছাই হতে হয়। আচমকা এহসানুল ভাই বলে উঠলেন, আমাদের যেতে যেতে হয়তো অনেকটাই দেরি হয়ে যাবে। তাৎক্ষণিক তোমার স্ত্রীর ক্ষতি হয়ে যাওয়ার আশঙ্কা অনেক বেশি। তাই সেখানকার নিকটবর্তী থানায় একটু আগেই ফোন করে আমি সব জানিয়ে দিয়েছি। তারা হয়তো এতক্ষণে মূল স্থান অর্থাৎ পরিত্যক্ত সেই জাহাজের কাছাকাছিও চলে গিয়েছে। তাড়াহুড়োয় মানুষের জ্ঞান বুদ্ধি সব অতি সহজেই লোপ পেয়ে যায়। বিপদকালীন মুহূর্তে এইসব হ্রাস পেলে চলবে না, কিছুতেই না। একটু অবাক হয়ে আমি বললাম, আপনি ফোনে কখন কথা বললেন? আমি তো পাশে ছিলাম, কই শুনলাম না তো। ভাবনার ঘরে নিজেকে হারিয়ে বসলে শুনবে কি করে? কথাটা তিনি আমায় গম্ভীরভাবে বললেন। এর কোনো জবাব আমি দিলাম না। আবার ভাবাতে বিভোর হয়ে পড়লাম। কিন্তু হঠাৎ বেজে ওঠা এহসানুল ভাইয়ের ফোনের রিংটোন আমার ভাবনায় আঘাত ঘটালো। তিনি ফোন রিসিভ করে 6 মিনিটের মতো কথা বলার পর খানিকক্ষণ চুপ করে থেকে পরক্ষণে বিস্মিত কণ্ঠস্বরে আমার উদ্দেশ্যে বললেন, চিঠিতে উল্লেখিত থাকা চাঁদপুর লঞ্চ টার্মিনালের বাম পাশে 8 স্টার নামক সেই পরিত্যক্ত জাহাজেই তোমার স্ত্রীকে পাওয়া গেছে। এতক্ষণ যাবৎ চোখের জলগুলোকে আমি বহু বাধার সম্মুখীন হয়েই আটকে রেখেছিলাম, কিন্তু আর পারলাম না। অনেকটা কান্না জড়ানো কণ্ঠে বললাম, কি? রুহি এখন কোথায়? ঠিক আছে তো? রুহিকে ইমিডিয়েটলি সেখানকার একটা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবস্থা মোটেও ভালো না। ডান হাত দিয়ে গড়িয়ে পড়া জলগুলো মুছে নিয়ে আমি বললাম, এই সব কিছুর পেছনে কে ছিল এহসানুল ভাই? ওখানকার পুলিশ কি আপনাকে কিছু জানিয়েছেন? পুলিশ আসার পূর্বাভাস ওরা আগেই পেয়ে গিয়েছিল। পালিয়ে বেঁচেছে কোনো মতে। তবে খুব শীঘ্রই সব রহস্যের উন্মোচন হবে। এখন নিজেকে সামলাও তুমি। আর নেগেটিভ চিন্তাধারা মাথার গহীনে একদমই নিয়ে আসবে না। নেগেটিভকে বের করে দাও। পজিটিভের প্রবেশ দ্বার খুলে দাও। তোমার স্ত্রীর কিছুই হবে না। অতএব এহসানুল ভাই আর কিছু বললেন না, চুপ হয়ে গেলেন। আমিও আর কিছু না বলে চুপ করে নিস্তব্ধ হয়ে রইলাম। নিজেকে সামলে নেওয়ার যতই চেষ্টা করছি ততই সামলানো কঠিন হয়ে যাচ্ছে। বাম হাত আমার কাঁধে রেখে এহসানুল ভাই বৃথাই আমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। অবশেষে দীর্ঘ ঘন্টার জার্নির পর হাসপাতালে এসে পৌঁছলাম, যে হাসপাতালে রুহিকে অ্যাডমিট করা হয়েছে। রুহির কেবিনে এখন প্রবেশ করা নিষিদ্ধ। ডাক্তার বারণ করেছেন, গুরুতর অবস্থা। তাছাড়া ডাক্তার এটাও স্পষ্ট বলেছেন, রুহিকে প্রচণ্ডভাবে টর্চার করা হয়েছে। আর কিছুক্ষণ টর্চার করা হলে গর্ভের সন্তানসহ উভয় হয়তো মারা যেত। দূর থেকে দাঁড়িয়ে প্রিয় মানুষটার পবিত্র মুখখানির দিকে তাকাতেই অন্তর্মহলে আরও তীব্র আকারে কম্পিত অনুভব করলাম। ভালোবাসার মানুষটার কিরূপ করুণ অবস্থা। ওর মুখের দিকে কেন জানি না আমি তাকাতেই পারছি না। খবর পাওয়ার 2 দিন পর রুহির মা বাবা আত্মীয় স্বজন সবাই হাসপাতালে ছুটে এসেছিল। কান্নায় ভেঙে পড়েছেন তারা।
অতপর এক প্রকার সবার সম্মুখেই রুহির বড় ভাই জাহিদকে এহসানুল ভাই প্রশ্ন করলেন, লাশটা তো আপনি শনাক্ত করেছিলেন তাই না জাহিদ সাহেব? তা ঠিক কোন কারণে মনে হলো ওটা আপনার ছোট বোন রুহিরই লাশ ছিল? থতমত খেয়ে রুহির বড় ভাই জাহিদ বলল, রুহির 22তম জন্মদিনে আমি ওকে একটা সোনার দামি চেন উপহার স্বরূপ গড়িয়ে দিয়েছিলাম, যেটা ডিজাইন আমার নিজের তৈরি ছিল। স্বর্ণকাররা শুধু সেই অনুযায়ী চেনটি ডিজাইন করে বানিয়েছিলেন। মূলত সেই চেনটিকে কেন্দ্র করে নিজের বোন রুহি ভেবে লাশ শনাক্ত করেছিলাম। তাছাড়া ওই মেয়েটাও প্রায় রুহির সমবয়সী এবং অন্তঃসত্ত্বাও ছিল। একটু ভ্রুকুচকে এহসানুল ভাই বললেন, লাশটার মুখখানি তো থেতলে গিয়েছিল, তা আরও নিশ্চিত হওয়ার জন্য কি ডিএনএ পরীক্ষা করাননি? প্রত্যুত্তরে রুহির বড় ভাই জাহিদ সরু গলায় বলল, করেছিলাম তো। ফলাফল কি? পজিটিভ না নেগেটিভ ছিল? পজিটিভই ছিল, তাই তো আরও কনফার্ম হয়েছিলাম। বুঝেছি, অবশ্যই ডিএনএ রিপোর্টে কোনো গোলমাল ছিল। তবে প্রশ্ন এখনও রয়ে গেল, তাহলে ওই মেয়েটা কে ছিল? মেয়েটার গলায় রুহির চেন কি করে এলো? তাছাড়া আপনাকে আমি একটা কথা বলছি, একটু শুনুন জাহিদ সাহেব। আপনি চাইলে অলংকারের ব্যবসা শুরু করে দিতে পারেন, কারণ এই পুলিশের চাকরির যোগ্য কিন্তু আপনি এখনও মোটেও হয়ে ওঠেননি। জানি না এই চাকরিটা আপনাকে কেই বা দিয়েছিল। শেষে এহসানুল ভাইয়ের এরূপ কথায় খানিকটা রাগ উঠল রুহির বড় ভাই জাহিদের, যেটা স্পষ্টই তার মুখ থেকে বোঝা যাচ্ছিল। কিন্তু জবাবে তিনি তেমন কিছু বলার সাহস পাননি। তারপর এহসানুল ভাই আমার কিছুটা কাছে এসে দাঁড়ালেন, ডান হাত আমার বাম কাঁধে রেখে বললেন, আই হোপ ইউর ওয়াইফ উইল নট বি হার্মড। এখন নিজেকে খানিকটা সামলানোর চেষ্টা করো। সর্বদা তোমার রবের উপর ভরসা, আস্থা রাখো। দেখবে চোখের পলক ফেলার পূর্বেই সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমি এখন একটু বের হচ্ছি, ঘণ্টাখানেকের মধ্যে ফিরে আসব। অবাক হয়ে আমি বললাম, এখন আপনি কোথায় যাচ্ছেন এহসানুল ভাই? দরকারি কাজ আছে। রুহিকে যেই থানার পুলিশ এই পরিত্যক্ত জাহাজ থেকে উদ্ধার করেছে সেই থানাতে যাচ্ছি, শীঘ্রই চলে আসবো। তাছাড়া সবকিছুর ইতি না টেনে তোমাদের ছেড়ে আবার দূরে কোথাও যাচ্ছি না। আর একটা কথা শোনো, যতই হোক রুহির মা বাবা উভয় সম্পর্কে কিন্তু তোমার শ্বশুর এবং শাশুড়ি হন। নিজেকে শক্তপোক্ত করো, তাদের পাশেও দাঁড়ানোর চেষ্টা করো। নিজের মেয়ের প্রতি তাদের যতই রাগ অভিমান থাকুক না কেন, তারা কখনোই নিজ মেয়ের এরূপ দুঃখজনক অবস্থা কাম্য করবেন না, কখনোই না। ওনারা তোমার মতোই অনেকটা ভেঙে পড়েছেন। অতএব এহসানুল ভাই আর তেমন কিছুই বললেন না, সোজা সাপটা হাসপাতাল থেকে বেরিয়ে গেলেন। যার একটু পরেই ডাক্তার এসে বলল, রুহির অবস্থা এখন বেশ ভালো। মাঝরাত অথবা শেষ রাতের দিকে ওর সেন্স ফিরতে পারে বলে ডাক্তার আশঙ্কা করছেন। যা শুনে একটু হলেও অন্তত সুস্থির শ্বাস নিলাম। প্রায় 2 ঘন্টা পর এহসানুল ভাই আবার হাসপাতালে ফিরে এসেছিলেন। ওনাকে দেখা মাত্রই আমি প্রশ্ন করলাম, কিছু জানতে পেরেছেন? উত্তরে হতাশাযুক্ত গলায় বললেন, না, এখন মনে মনে শুধুই রুহির সুস্থতার জন্য প্রার্থনা করছি। একমাত্র রুহি বলতে পারবে তারা কে ছিল। আচ্ছা, রুহির কন্ডিশন এখন কেমন? আগের চেয়ে ভালো তো? আমি যাওয়ার পর কি ডাক্তার কিছু বলেছেন? হ্যাঁ, রুহির অবস্থা এখন বেশ উন্নত। মাঝরাত বা শেষ রাতের দিকে ওর জ্ঞান ফিরতে পারে বলে আশঙ্কা করছেন ডাক্তার। তাই যেন হয়। অতএব এহসানুল ভাই আর কিছু না বলে একটা জায়গায় গিয়ে চুপ করে বসলেন। আমিও তেমন কোনো আর প্রশ্ন করলাম না। ওনার একটু পাশে গিয়ে বসে পড়লাম। আমাদের দুজনের চেহারাতেই গম্ভীরতা বিরাজমান। রাত 9টা বাজে এখন। মাথা খানিকটা নিচু করে শুধুই রুহির কথা ভাবছি আমি অনবরত। পাশেই নিজের মায়ের সাথে ফোনে কথা বলছিলেন এহসানুল ভাই। আচমকা একজন নার্স এসে আমার উদ্দেশ্যে বললেন, আজ রাতে পেশেন্টের সাথে কেউ একজন থাকাটা অত্যন্ত জরুরি। পেশেন্টের মা বাবা অথবা তার হাজব্যান্ড থাকতে পারবেন। কথাগুলো বলার পর এক মুহূর্ত দাঁড়ালো না নার্সটি, হনহনিয়ে চলে গেল। পেছন থেকে আলতো স্পর্শ করে এহসানুল ভাই বললেন, কি বলল নার্সটি? আজ রুহির কেবিনে একজনকে থাকতে বলেছেন। আমি বরং রুহির মা বাবাকে গিয়ে বলছি তাদের মাঝে কেউ একজন থাকুক। না, দাঁড়াও, কেন? আমার মনে হয় আজ রুহির সাথে তোমার থাকাটা বেশি আবশ্যক। কারণ এরূপ পরিস্থিতিতে একজন স্ত্রী সবসময় নিজের স্বামীকেই পাশে চাইবে। রাত তো কম হলো না। তুমি বরং এখনই রুহির কেবিনে চলে যাও, আর আমি গিয়ে রুহির মা বাবাকে বলছি সবটা। কিন্তু এহসানুল ভাই, নো বাট, গেট ইনসাইড দ্য কেবিন। কিছুটা ধমকানোর সুরেই কথাটা তিনি আমায় বলেছিলেন। আমিও আর কোনোরূপ কথা বাড়ালাম না। সোজা সাপটা রুহির কেবিনের ভেতরে চলে আসলাম। রুহির ক্ষতবিক্ষত মুখচ্ছবিটার দিকে তাকাতে কোনো মতেই পারছিলাম না আমি। একজন গর্ভবতী নারীকে কেউ এতটা টর্চার, প্রহার, আঘাত করতে পারে? মানুষ যে এতটাই পাষাণ হয় তা জানা ছিল না আগে। জানি না সঠিকটা আমি কখন অশ্রু ঝরাতে ঝরাতে নিদ্রায় অটল হয়ে পড়েছিলাম। তবে মাঝরাতে আমার নিদ্রা ভেঙে যায় কারো যন্ত্রণার আর্তনাদে। চোখ মেলে তাকাতে ঘুমের ঘোর মুহূর্তে কেটে যায় আমার। অশ্রুতে নয়ন ভিজিয়ে আমি বললাম, যাক, অবশেষে তাহলে রুহির জ্ঞান ফিরল। নিজের দৃষ্টিগোচরের সীমানায় আমাকে দেখা মাত্রই যেন থেমে যায় রুহির সমস্ত ছটফটানি। এক মনে দৃষ্টিতে রুহি শুধু আমার দিকেই তাকিয়ে রয়েছে, চোখের পলক একবারও ফেলছে না। হয়তো আজ মন প্রাণ ভরে দেখছে আমায়। নিজেকে আর সামলাতে পারলাম না আমি। রুহির খুবই নিকটে গিয়ে বসলাম। ওর একটা কোমল হাত আমার গালে আলতো করে চেপে ধরলাম এবং বললাম,
জানো রুহি, আজ অনেকটা দিন হলো তুমি এমন করে আমায় আর আদর করনি। প্রত্যুত্তরে কিছু বলার চেষ্টা করছিল রুহি, কিন্তু বলতে পারল না। কথা বলতে হয়তো কোনো প্রকার সমস্যা হচ্ছিল রুহির। চোখের কোণ থেকে অশ্রু ঝরছে রুহির। হাত দিয়ে হালকা স্পর্শ করে জলগুলো মুছে দিলাম। কপালে একটা চুমু দিয়ে বললাম, খুব ভালোবাসি তোমায়। পরের দিন সকালে রুহির মা, বাবা, পরিবার, আত্মীয় স্বজন সবাই সমস্ত রাগ, অভিযোগ, অভিমান ভুলে গিয়ে রুহিকে ঘিরে কান্নায় ভেঙে পড়ে। সেদিন রুহি চোখের অশ্রু গড়ানো ছাড়া আর তেমন কিছুই বলতে পারেনি। আজ 2 সপ্তাহের মতো কেটে গেল। আগের চেয়ে রুহির অবস্থা এখন অনেকটাই উন্নত। আগে কথা বলার চেষ্টা করলে রুহির ভীষণ কষ্ট হতো, কিন্তু এখন আর সেটা হয় না। বেশ খানিকটা গম্ভীরভাবে চুপচাপ বসে থাকার পর উঠে দাঁড়িয়ে এহসানুল ভাই রুহির উদ্দেশ্যে কিছু বলার পূর্বেই রুহি বলে ফেলল, আমি ভাবতেও পারিনি আমার একটা ফোনেই আপনি সত্যি সত্যি চলে আসবেন। আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো এহসানুল ভাই। এটা আমার কর্তব্য ও দায়িত্বের মধ্যে ছিল। এখন তুমি আমায় বলো, আমাকে কে বা কারা কেন চাঁদপুর টার্মিনালের বাম পাশে অবস্থানরত ওই পরিত্যক্ত জাহাজে নিয়ে গিয়ে খুন করতে চেয়েছিল? তাদের উদ্দেশ্য কী ছিল? বিস্মিত কণ্ঠস্বরে জবাবে ধীরে ধীরে রুহি বলতে লাগলো, এই সব কিছুর পেছনে আমার কিছু আপন লোকজন জড়িত ছিল, যারা আর কেউ নয়, স্বয়ং আমার নিজেরই আপন মামা মামি এবং তাদের একমাত্র ছেলে আসিফ। মূলত আমাকে বাবা শুধু তার সমস্ত ধন সম্পদ থেকে বঞ্চিত করার পর ত্যায্য সন্তান ঘোষণা করেছিল। তবে নানা বাড়িতে আমার নামে থাকা বেশ খানিকটা ধন দৌলত, জমি জমা থেকে কেউ আমায় বহিষ্কার করতে পারেনি, যেগুলো মৃত্যুর পূর্বে নানা নানি আমার নামে লিখে দিয়ে গিয়েছিলেন। অনেক আগে থেকে মামা মামি উভয়েরই এসবের প্রতি প্রচুর লোভ ছিল, বড় কোনো ধরনের স্বার্থ ছিল, তবে কি সেটা জানি না। তারা খুব করে চাইতেন এসব ধন দৌলত, জমি জমা নিজেদের তত্ত্বাবধানে করে নিতে, কিন্তু প্রতিবারই ওনারা ব্যর্থ হতেন। তাই বোধ হয় বিভিন্ন কায়দা অবলম্বন করে আসিফের সাথে আমার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল। অবশ্য বিয়ের প্রস্তাব সর্বপ্রথম মামাই আগে বাবাকে দিয়েছিল, যাতে আমার বাবা প্রথম সহমত না হলেও পরবর্তীতে নির্দ্বিধায় হ্যাঁ সম্মতি প্রকাশ করে। বাবাকে আমি অনেকবার বিভিন্নভাবে বুঝিয়েছিলাম এবং এটাও বলেছিলাম আমি একজনকে ভালোবাসি, কিন্তু শোনেনি। আমি শাহরিয়ারকে ভালোবাসতাম খুব, তাই সবার দ্বিমতে সেদিন শাহরিয়ারকে বিয়ে করার পর দূরে কোথাও চলে এসেছিলাম একটু সুখে থাকার আশায়, কিন্তু বেশি দিন সুখে থাকতে পারিনি। আমার স্বামীকে মিথ্যা একটা অভিযোগে ফাঁসানো হয়। প্রিয় ভালোবাসার মানুষটি প্রথমবারের মতো জেলে গেল। তখন বুকখানি আমার যন্ত্রণায় ফেটে যাচ্ছিল। সান্ত্বনা দেওয়ার মতো কেউ ছিল না, তবুও মনে ছিল দীর্ঘ বিশ্বাস। একই থানায় ভাইয়া ট্রান্সফার হয়ে এলো, যা আমার কল্পনারও শত গুণ দূরে ছিল। অবশ্য ভাইয়ার মাধ্যমে আমাদের ব্যাপারটা আত্মীয় স্বজন প্রায়ই সবার নিকটে গিয়ে পৌঁছে। এতদিন যাবৎ আমরা কোথায় বসবাস করে আসছিলাম সেটা মামা মামি অথবা তাদের ছেলে আসিফও জানত না, তাই চাইলেও তারা আমার তেমন কোনো ক্ষতি করতে পারেনি। যখন জানলো তখন আর খামতি মেরে বসে থাকেনি, ষড়যন্ত্রের কৌশল আঁটল। পূর্ব পরিকল্পনা মোতাবেক একটা মেয়ের সাহায্যে আমাকে জনবহুল স্থান থেকে ভুল ভাল বুঝিয়ে নির্জনের দিকে নিয়ে আসা হলো। অতপর আমাকে জোর জবরদস্তি করে গাড়িতে তোলা হয়। সাহায্যের জন্য আশেপাশে কোনো মানবের ছিটে ফোটাও ছিল না। যে গাড়িতে আমাকে উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল সেই গাড়ির নিচে ব্যবহৃত সেই মেয়েটাকে চাপা দিয়ে মেরে ফেলা হয়। তারপর আমার গলার সোনার চেইনটা ওই মেয়েটির লাশের গলায় পরানো হয়েছিল। এমনকি পোস্টমর্টেম রিপোর্টেও ভেজাল বাঁধানো হয়, যে রিপোর্টের ভুল ত্রুটি একজন দক্ষ, বুদ্ধিমান এবং মেধাবী অফিসার ছাড়া কারো ধরার সাধ্য ছিল না। পরিশেষে মামা মামি যেটা আশা করেছিল সেটাই হয়। ওই মেয়েটির লাশটিকে ভাইয়া আমায় ধরে নিয়ে বড় ভুল করেছিল। মামা মামির সম্পত্তির মধ্যে সীমাবদ্ধতায় থাকলেও তাদের মনে খুন করার কোনো চিন্তাধারা প্রথমে ছিল না। অপরদিকে আসিফের সীমাবদ্ধতা ছিল অনেকটা দূর পর্যন্ত। আমাকে খুন করার নেশায় ও নেশাকর হয়ে ওঠে, কারণ আসিফও আমাকে বেশ একটা বোধহয় ভালোবাসত। আমায় নিজের করে না পাওয়ার যন্ত্রণা, রাগ, ক্ষোভ ছিল ওর নোংরা, দূষিত, ময়লাযুক্ত মনে। অবশ্য পরবর্তীতে আসিফের উস্কানিমূলক কথাতেই মামা মামি আমায় খুন করার ব্যাপারে আরও গভীরতায় চলে যান। এতক্ষণ চুপচাপ রুহির বলা কথাগুলো শুনছিলাম। স্তম্ভিত হয়ে সবাই যার যার অবস্থানে দাঁড়িয়ে রয়েছে। এহসানুল ভাই বলল, সব বুঝলাম, জড়তা কমলো, তবে একটা কথা, ওরা প্রপার্টিগুলো তোমার কাছ থেকে লিখে নিতে কি সক্ষম হয়েছে? হ্যাঁ, ওরা খুব টর্চার করেছিল আমায়, সহ্য হচ্ছিল না, কিন্তু সই করে দেওয়ার পরেও টর্চার কমায়নি। তিল তিল করে মেরে ফেলতে চেয়েছিল আমাকে। আপনি দ্রুততার সাথেই এখন কিছু করেন, ওদের প্রত্যেককেই গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুন। চিন্তা করো না, পুলিশকে আমি অনেক আগে ইনফর্ম করে দিয়েছি। বেশ আশ্চর্য হয়ে রুহি বলল, পুলিশকে কখন জানালেন?
জবাবে এহসানুল ভাই বললেন, প্রথমে যখন তোমার মামা মামি এবং তাদের ছেলে আসিফের নাম বলেছিলে তখনই মেসেজে পুলিশকে আমি সব জানিয়ে দিয়েছি, যা তুমি সহ কেবিনে উপস্থিত থাকা কেউই লক্ষ্য করেনি। এতক্ষণ হয়তো তারা পৌঁছে গিয়েছে, ফোন আসার অপেক্ষায় আছে। কথাটা সময় নিয়ে বললেও এহসানুল ভাইয়ের ফোন বেজে উঠতে বেশি সময় লাগেনি। কথা শেষ করার পরপরই আচমকা এহসানুল ভাইয়ের ফোন বেজে উঠল। অবস্থানরত সবার এখন মূল কেন্দ্রমুখ হচ্ছে এহসানুল ভাই। অতএব ফোন রিসিভ করে বেশ কিছুক্ষণ কথা বলার পর ফোন কেটে দিলেন তিনি। রুহি বলল, কে ফোন করেছিল আর কি বলল এহসানুল ভাই? গম্ভীর গলা এহসানুল ভাই বলল, পুলিশ ফোন করেছিল। আসিফের লাশ তার নিজের বাড়িতে পাওয়া গেছে, কিন্তু আসিফের মা বাবা অর্থাৎ তোমার মামা মামি নিখোঁজ। দ্রুতই তাদের খুঁজে বের করে গ্রেপ্তার করতে হবে, আইনের আওতায় আনতে হবে, নতুবা ও নিশ্চিত বাঁচতে দেবে না। অবাক হয়ে রুহি বলল, মানে বুঝলাম না, কে বাঁচতে দেবে না? আর আসিফ কি করে মারা গেল? দুটোর উত্তর কিন্তু একটাই, সেটা হলো শেরু ভাই। কথাটা বলতে একটু দেরি করলেও কেবিন থেকে চলে যেতে এহসানুল ভাই একটু দেরি করেননি। কাউকে কোনো কিছু বলার সুযোগ দেননি তিনি। যাওয়ার আগে অনেক তাড়াহুড়ে বলে গেলেন দ্রুতই আবার ফিরে আসবেন। এহসানুল ভাই চলে যাওয়ার পরপরই রুহিকে ওর মা জড়িয়ে ধরল। জলে দুই নয়নজোড়া ভিজিয়ে বললেন, আমাদের ক্ষমা করে দিস মা, আমরা বেঠিক ছিলাম, তুই ঠিক ছিলি, সঠিক মানুষকে বেছে নিয়েছিলি। ভুল আমরা করেছিলাম, ভুল মানুষকে তোর জীবনসঙ্গী হিসেবে বেছে। অতঃপর বেশ কিছুক্ষণ রুহির সাথে ভালো মন্দ কথা বলার পর আস্তে ধীরে সবাই কেবিন থেকে বেরিয়ে গেল। এই মুহূর্তে আমি ও রুহি ছাড়া আর কেউই কেবিনে নেই। চোখের ইশারায় আমায় কাছে ডাকলো রুহি। নরম হাত দিয়ে আমার গাল দুটো হালকা স্পর্শ করলো এবং নিজের সাথে আঁকড়ে ধরে বলল, কতদিন তোমায় এভাবে শক্ত করে জড়িয়ে ধরিনি শাহরিয়ার। জবাবে কিছু বললাম না আমি, একটু মুচকি হাসলাম। সময়ের তীব্র গতির সীমায় আজ বেশ কয়েক মাস পার হলো। রুহির মামা মামিকে কয়েক মাস পূর্বে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু এখনও আমার ছাত্রী বা তার মায়ের ব্যাপারটা ঠিকমতো ক্লিয়ার হয়নি। তদন্ত জারি রয়েছে। বর্তমান ঢাকা হাসপাতালে রয়েছি, কারণ রুহির ডেলিভারির সময় অতি নিকটে। সবেমাত্র রুহিকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে। রুহির বড় ভাই এবং তার স্ত্রী বাদে সবাই হাসপাতালে উপস্থিত আছে। তাদের না আসার কারণ আমার অজানাই বটে। এহসানুল ভাই আমার পাশে দাঁড়িয়েছিলেন। অল্প কিছুক্ষণ হলো তিনি নিজের বাড়ি থেকে অনেকটা দূরে ঢাকায় এসেছেন। টায়ার্ড দেখাচ্ছে ওনাকে। হঠাৎই হুটহাট কোথা থেকে যেন আচমকা একটা পিচ্চি ছেলে এসে এহসানুল ভাইয়ের দিকে একটা খাম এগিয়ে দিয়ে বলল, আঙ্কেল, একটা লোক আপনাকে হাতের ইশারায় দেখিয়ে দিয়ে এই খামটা দিতে বলল। খামটার দিকে ভালো করে তাকাতে এহসানুল ভাই সহ আমিও অনেকটাই অবাক হলাম। মনের ভেতরে ভয় হতে লাগলো। এটা শেরু ভাইয়ের খাম নয় তো? দ্রুতই পিচ্চি ছেলেটার হাত থেকে খামটা নিজের তত্ত্বাবধানে আনলো এহসানুল ভাই। এরপর আমার দিকে কয়েকবার তাকানোর পর খামটা খুললেন এবং ভেতরে থাকা চিঠিটির প্রতিটি ভাঁজ খুলে আমার শোনার মতো করে এহসানুল ভাই পড়তে শুরু করলেন। চিঠিতে লেখা ছিল, 2 মিনিট পর ডাক্তারটি মারা যাবেন। রুহি নামক মেয়েটার ডেলিভারি করতে হলে শিগগিরই নতুন কোনো ডাক্তারের ব্যবস্থা করুন। বরিশালের বিষখালী নদীতে জাহিদের রক্তাক্ত বস্তাবন্দি লাশ ফেলে দেওয়া হয়েছে কিছুক্ষণ আগেই। এটা মোটেও ভেবে বসবেন না আমি খুনটা করেছি। ওকে স্বয়ং ওর নিজের প্রাণপ্রিয় স্ত্রী খুন করিয়েছেন। কেন খুন করিয়েছেন সেটা আপনি বরঞ্চ নিজেই খুঁজে বের করুন। তবে খানিকক্ষণ পরই আমি ওর স্ত্রী রাহিলাকে খুন করব। শেরু ভাই রুহিকে নিয়ে নানা টেনশনের ভিড়ে চিঠিতে থাকা এই লেখাগুলো আমার ভয় ভীতি যেন আরো দ্বিগুণ আকারে সমৃদ্ধ করলো। একের পর এক কি হচ্ছে এসব? অবাক করা চাহনিতে এহসানুল ভাইয়ের দিকে তাকালে তিনি আমাকে কিছু বলার আগে আচমকা অপারেশন থিয়েটার থেকে একজন নার্স বেরিয়ে আসলো। নার্সটির মুখচ্ছবি দেখে মনে হচ্ছিল তিনি বেশ আতঙ্কে রয়েছেন। মুহূর্তে নার্সটি হইচয়ের সূত্রপাত ঘটিয়ে কাঁপা কাঁপা কণ্ঠস্বরে বললেন, ভেতরে ডাক্তার সবুজ চৌধুরী স্যার লুটিয়ে পড়েছেন। ওনার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রমে। নাক ও কান দিয়ে প্রচুর রক্তপাত হচ্ছে। জানি না হঠাৎ করে কি হয়ে গেল স্যারের, আমি কিছুই বুঝে উঠতে পারছি না। তাছাড়া পেশেন্টের অবস্থা অনেকটাই সিরিয়াস কন্ডিশন। দ্রুতই ডেলিভারি করতে হবে, নতুবা যে কোনো মুহূর্তে যা কিছু হয়ে যেতে পারে, এটা সুনিশ্চিত। নার্সটির এরূপ কথা প্রায় সবাইকে নিমিষে বিভ্রান্তের মধ্যে ফেলে দিল। নার্সটির কথা শুনে তাড়াহুড়ো করে হাসপাতাল কর্তৃপক্ষের বেশ কজন লোক ভেতরে ঢুকলো। তৎক্ষণাৎ ডাক্তার সবুজ চৌধুরীকে তারা মৃত হিসেবে দেখতে পায়। অতঃপর খুব একটা দ্রুততার সাথেই অপারেশন থিয়েটার থেকে ওনার তাজা লাশটা বের করে অন্যত্র কোথাও নিয়ে যাওয়া হয়, যার পরপরই অন্য একজন দক্ষ ও পারদর্শী ডাক্তার অপারেশন কন্টিনিউ করার জন্য থিয়েটারের ভেতরে প্রবেশ করে। ঘটনাটা সারা হাসপাতাল জুড়ে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে, হইচই কোলাহল ও আতঙ্কের সৃষ্টি করে। আগের চেয়েও এখন দ্বিগুণ আকারে রুহির পরিবারের প্রত্যেকেই বেশ ঘাবড়ে রয়েছে। চিন্তা দুশ্চিন্তা আমার মনকে ভেতর থেকে ক্ষয় করেই যাচ্ছে। মাথা কাজ করছে না, সবকিছুই আমার ঘোলাটে ঘোলাটে লাগছে। হঠাৎই এহসানুল ভাই সবার থেকে আমাকে একটু দূরে সরিয়ে নিয়ে গিয়ে বললেন,
একটা রহস্য ভেদ হতে না হতেই জানি না এটা আবার কোন রহস্যের সূত্রপাত হলো। আমার মাথাতেও কিছু ঢুকছে না। আচমকা এমন কিছু হবে আমি ভাবতে বলতে কল্পনাও করিনি। ডাক্তার সবুজ চৌধুরীর মৃত্যুর পেছনে যে শেরু ভাই আছে তা আমি কনফার্ম। জানি না ডাক্তার সবুজ চৌধুরীর কি দোষ বা অপরাধ ছিল যার ফলস্বরূপ এভাবে প্রাণ হারাতে হলো। যে করেই হোক আমাকে সব জানতে হবে। তাছাড়া এক্ষুনি হাসপাতাল থেকে আমায় বের হতে হবে। জাহিদের স্ত্রীর প্রাণ সংশয় রয়েছে। দেরি হওয়ার আগে আমাকে রুহিদের বাড়িতে পৌঁছতে হবে। যে কোনো মূল্যে যেভাবেই হোক জাহিদের স্ত্রীকে শেরু ভাইয়ের রোশানল থেকে সর্বপ্রথম বাঁচানোটা নিতান্তই প্রয়োজন, নতুবা এই সব রহস্য উন্মোচন করা অনেকটা কঠিন হয়ে উঠবে। আমার সম্পূর্ণ বিশ্বাস তোমার ভালোবাসার মানুষটির কোনো ক্ষতি হবে না এবং তোমার সন্তানও আশা করছি সহি সালামতে ভূপৃষ্ঠের আলো দেখতে পারবে। আর হ্যাঁ, জাহিদের স্ত্রীর ফোন নাম্বার এখন অতি প্রয়োজন। তোমার কাছে তো থাকার কথা। হ্যাঁ আছে, এই যে নিন নাম্বার, সুইচড অফ বলছে। আচ্ছা শোনো, তোমার শ্বশুর শাশুড়ি বা কাউকে এই বিষয়ে এখন কোনো কিছু জানাবে না। এই মুহূর্তে ওনারা রুহিকে নিয়ে অনেকটাই দুশ্চিন্তার মধ্যে আছেন। তার মাঝে এত কিছু আমার মনে হয় না তারা সহ্য করে নিতে পারবে। তুমি এদিকটা সামলানোর চেষ্টা করো, আমি ওদিকটাই দেখছি। জবাবে কিছু বললাম না আমি। এহসানুল ভাইও আর কিছু বললেন না। তাড়াহুড়ো করে হাসপাতাল থেকে বেরিয়ে গেলেন। যার ঘণ্টাখানিক পর ঘড়িতে তখন রাত 9:08 বাজছিল। অপারেশন থিয়েটার থেকে ডাক্তার বেরিয়ে এলো। সঙ্গে সঙ্গে আমার শ্বশুর শাশুড়ি সহ আমি বেশ উত্তেজিত হয়ে ডাক্তারকে জিজ্ঞেস করলাম, রুহি ঠিক আছে? ওর কোনো ক্ষতি হয়নি তো? জবাবে ডাক্তারটি একটু মুচকি হেসে বলল, ইয়াস, বোথ দ্য পেশেন্ট অ্যান্ড হার চাইল্ড আর হেলদি। হ্যাঁ, রোগী এবং তার সন্তান দুজনেই সুস্থ আছেন। উনি একটি পুত্র সন্তানের জননী হয়েছেন। আপনারা একটু ধৈর্য সহকারে অপেক্ষা করুন। খানিকটা সময় পর তাদের একটা কেবিনে নিয়ে যাওয়া হলেই দেখতে পারবেন। আর হ্যাঁ, পেশেন্টের জ্ঞান ফিরতে একটু দেরি হবে। ডাক্তারের কথাগুলো শোনা মাত্রই চিন্তা দুশ্চিন্তায় মনের ভেতরে ক্ষয় হয়ে যাওয়ার স্থানে যেন প্রশান্তির বাতাস বইতে লাগলো। অতএব ডাক্তারটি চলে গেল। পরিশেষে রুহি ও আমার নবজাতক সন্তানকে একটা কেবিনে নিয়ে আসা হলে সর্বপ্রথম আমি আমার সন্তানকে কোলে তুলে নিয়েছিলাম। কি সুন্দর ফুটফুটে চেহারা, দেখতে একদম রুহির মতোই, কোনো বেশ কম দেখছি না। তবে রুহির এখনো জ্ঞান ফেরেনি। আমার নবজাতক সন্তানকে কোলে নিয়ে রুহির মা অর্থাৎ শাশুড়ি আম্মা আনন্দে যেন দিশেহারা হয়ে উঠছেন। কিন্তু রুহির বাবা বেশ অনেকটাই চিন্তিত। তিনি খানিকটা সময় পরপরই ওনার বড় ছেলে জাহিদ ও পুত্রবধূ রাহিলাকে কল করে যাচ্ছেন, হয়তো সংবাদটা দেওয়ার জন্য। কিন্তু তাদের উভয়েরই ফোন বন্ধ, যা অবশ্য স্বাভাবিক। শাশুড়ি মায়ের কোল থেকে আমার নবজাতক সন্তানকে নিজের কোলে নিতেই চিন্তার সব হাবভাব কেটে গেল রুহির বাবার। জানি না এই হাসি আনন্দ আর কতক্ষণই বা ওনাদের মুখে থাকবে। একটু আগে এহসানুর ভাই ফোন করে আমায় জানালো জাহিদের স্ত্রীকে তিনি বাঁচাতে পারেননি। পৌঁছানোর 86 সেকেন্ড পূর্বেই ওনার মৃত্যু ঘটেছে, যেভাবে ডাক্তার সবুজ চৌধুরীর মৃত্যু হয়েছিল। তাছাড়া এটাও এহসানুল ভাই বলেছিল, বরিশালের বরগুনা জেলার ছোট্ট একটা লঞ্চ ঘাটের কিনারায় কোনো একজন পুরুষের বস্তাবন্দির নৃশংস লাশ পাওয়া গেছে। যে লাশটা আর কারোরই নয়, স্বয়ং রুহির বড় ভাই জাহিদের। যদিও এসব রুহির পরিবারকে এখন সবটাই আমায় জানিয়ে দিতে বলেছিলেন এহসানুল ভাই, কিন্তু আমি বেশ সংকোচ বোধ করছি। কিছুতেই কিছু বলতে পারছি না। ওনাদের সামনে গেলেই আমি বোবাতে রূপান্তর হচ্ছি। এমন একটা খুশির মুহূর্তে তাদের কি করেই বা এইসব জানাবো আমি। 30 মিনিট পর হঠাৎ কেবিনের বাইরের দিকটায় এহসানুল ভাইয়ের কণ্ঠস্বর শুনতে পেলাম। হয়তো তিনি এসে পড়েছেন। অতঃপর এহসানুল ভাই ভেতরে আসলো। বেশ খানিকক্ষণ চুপ করে থাকার পর চোখের ইশারায় আমায় তিনি কেবিনের বাইরে নিয়ে গেলেন এবং গম্ভীর গলায় বললেন, তুমি এখনো জানোনি সবটা? আমি বললাম, আমার এই শূন্য মস্তিষ্কের গহীন ঘরে কিছুই ঢুকছে না। এহসানুল ভাই, আমি কিভাবেই এমন একটা মুহূর্তে ওনাদের এসব কথা বলবো? কিচ্ছু করার নেই, ওনাদের সব জানতেই হবে। ভেতরে চলো, তোমার শ্বশুর শাশুড়ি উভয়কেই সামলাতে হবে, কারণ আমার কথাগুলো ওনাদের ভেঙে পড়তে সাহায্য করবে। অতএব এহসানুল ভাই আর কোনো কথা বাড়ালেন না, সোজা সাপটা কেবিনের ভেতরে চলে গেলেন। পরিশেষে কিছুটা ধীর কণ্ঠেই ওই দিন সবাইকে সবটা পরিষ্কার করে বলে দিয়েছিলেন তিনি। সেদিন রুহির বাবাকে সামলানোটা আমার নিকট সবচেয়ে বেশি কষ্টসাধ্য ব্যাপার হয়ে উঠেছিল। আজ 8 দিন অতিক্রম হলো, বর্তমান হাসপাতালেই রয়েছি। আগামীকাল রুহিকে রিলিজ করা হবে। সবার মন মেজাজি এখনও বেশ খারাপ, বিশেষ করে রুহির বাবার। তিনি একটু পরপরই নিজের বড় ছেলে জাহিদের নৃশংস লাশের কথা মনে করে ডুকরে কেঁদে উঠছেন। আমার একটু পাশে গম্ভীর মুখ নিয়ে দাঁড়িয়ে আছেন এহসানুল ভাই। অবশ্য তিনি সবসময় গম্ভীর ভাব নিয়ে থাকেন। আচমকাই তিনি বলতে শুরু করলেন, জানি না আমার বলা কথাগুলো আপনারা কিভাবেই বা নেবেন। কথাটা রুহির মা বাবাকে উদ্দেশ্য করে বললেন এহসানুল ভাই। স্বল্প কিছুক্ষণ চুপ থেকে তিনি আবার তাদের উদ্দেশ্যে বলে উঠলেন, নিজেদের সহনসীমা শক্ত করুন। লোভ মানুষকে ধ্বংসের দ্বার প্রান্তে এগিয়ে দেয়। এই সত্য কথাটির প্রচলন যুগ যুগ ধরেই চলে আসছে।
জাহিদ রাহিলাকে মোটেও পছন্দ করতো না। শুধুমাত্র আপনাদের পছন্দ অপছন্দ জোরাজুরির জন্যই নিজের 2 বছর 12 মাস 29 দিনের ভালোবাসাকে কোরবান বিসর্জন দিয়ে রাহিলাকে বিয়ে করেছিল। যদিও জাহিদের সাথে রাহিলাও তেমন সুখে ছিল না। সবার অজান্তে ঝগড়া হতো তাদের। রুহিকে ত্যায্য সন্তান করার পর সমস্ত ধন সম্পত্তির উত্তরাধিকার ও মালিক একমাত্র জাহিদই ছিল। বলতে গেলে এসবের লোভে পড়ে জাহিদকে বিয়ে করা রাহিলার। পরবর্তীতে রুহির প্রতি আপনাদের সমস্ত রাগ অভিমান মিটে গেলে যখন আপনারা রুহি ও তার অনাগত সন্তানের কথা ভেবে সম্পত্তির 3 ভাগের 2 ভাগই রুহি ও তার সন্তানের নামে করার আলাপ আলোচনা জাহিদের সাথে করছিলেন, তখন আড়াল থেকে রাহিলাও আপনাদের সব কথাই শুনছিল। যতই হোক, নিজের ছোট বোন রুহিকে জাহিদ খুবই ভালোবাসত, আদর স্নেহ করত। এতে জাহিদের কোনো আপত্তি ছিল না, বরঞ্চ সবকিছু লিখে দেওয়ার জন্য প্রস্তুত ছিল সে। ঠিক বলছি তো? কিন্তু এসব রাহিলার একদমই পছন্দ হয়নি, কারণ সে চেয়েছিল জাহিদের মাধ্যমে সমস্ত ধন সম্পত্তির উপরই নিজের বিস্তার ফেলতে। সবকিছু হাতিয়ে নেওয়ার চিন্তাধারা মনে পোষণ করেছিল অনেক দিন যাবৎ থেকে। তবে সবকিছুই যেন রাহিলার হাত থেকে বেরিয়ে যাচ্ছিল। পরিশেষে জাহিদকে খুন করার জন্য বড় সড়ো প্ল্যান সাজালো। সাবেক প্রেমিক ডাক্তার সবুজ চৌধুরীর সহায়তায় রুহি এবং তার অনাগত সন্তানকে অপারেশন থিয়েটারে মারার পরিকল্পনা করল। একসঙ্গে দুটো পথের কাঁটাকে অনির্দিষ্টকালের জন্য সরিয়ে নিশ্চিত হতে চেয়েছিল রাহিলা। জাহিদকে নিজের বাড়িতে ধন সম্পত্তির সব রকমের কাগজপত্রে সাইন করার পর ঠান্ডা মাথায় খুন করা হয়। তারপর খুবই সাবধানতা অবলম্বন করে বস্তাবন্দি লাশ ফেলে দেওয়া হয় বিষখালী নদীতে। যদিও সেদিন দুপুরে ভাত খাওয়ার সময় শেরু ভাই জাহিদকে একটা SMS পাঠিয়ে সতর্ক করেছিল, বলেছিল পেছনের দরজা দিয়ে পালিয়ে যেতে, একটু পর রাহিলা তাকে খুন করবে। কিন্তু SMSটা অতটাও সিরিয়াসভাবে নেয়নি জাহিদ, যতটা না যার ঠিক 13 মিনিট পর সিরিয়াস পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। জাহিদের ওপর শুরু হয়ে গিয়েছিল নির্মম অমানবিক অত্যাচার। এর পেছনে আরও একজনের বিশেষ কিছু ভূমিকা এবং বেশ খানিকটা প্ররোচনাও রয়েছে। সে হলো রুহির মায়ের ঘনিষ্ঠ বান্ধবী শায়লা, অর্থাৎ রাহিলার মা। যে কথা তিনি নিজের মুখে স্বীকার করেছেন। ধাপে ধাপে বিভিন্ন পরিকল্পনা প্ল্যানিং করে রেখেছিল তারা, কিন্তু শেষমেশ সবকিছু বৃথা গেল। তাছাড়া রাহিলার করা সমস্ত প্ল্যানিং ভুলবশত যদিও বা সাকসেস হয়ে যেত, আমার মনে হয় না সে বেশি দিন এসব ভোগ বিলাস করতে পারত, কারণ তার শরীরে মরণব্যাধি ক্যান্সার ছিল, যা আমি রাহিলার পোস্টমর্টেম রিপোর্টের থেকেই জেনেছি। লোভ লালসা বড়ই মারাত্মক একটা জিনিস। একবার নিজের ভেতর জন্ম নিলে তা শেষ করা বেশ কঠিন হয়ে ওঠে। খুব অল্প সংখ্যক মানুষ তা সংযত রাখতে সক্ষম হয়। বেশি সংখ্যক মানুষই নিজেদের লোভ লালসাকে সংযত রাখতে না পেরে ভুল পথে পরিচালিত হয়। এতক্ষণ যাবৎ এহসানুল ভাইয়ের কথা সবাই অনেকটা মনোযোগ সহকারে শুনছিলাম। রুহির বাবা মা কোনো কথাই বলছে না, স্তব্ধ হয়ে নীরবে চোখের জল ফেলছেন। রুহির চোখ থেকে টপ টপ করে গাল বেয়ে জল পড়ছে। পরিবেশটা এখন নীরবতার। খানিকটা সময় চলল এমন। অতএব রুহি থমথমে নীরব পরিবেশটা ভেঙে দিল, বলে উঠল, ধন সম্পদ, ধন সম্পদ। সবকিছুরই শেষে বারবার এই ধন সম্পদের কথাই উঠে আসছে কেন? মা বাবা, আমি কি কখনো তোমাদের একবারও ধন সম্পত্তি নিয়ে কোনো কথা বলেছিলাম? তাহলে কেন ভাইয়ার সাথে আলাপ আলোচনা করতে গেলে? আমি তো এসব কিছুই চাইনি মা, শুধু একটা জিনিসই সর্বদা চেয়ে এসেছিলাম বাবা, একটু সুখে থাকতে। হ্যাঁ, একটু সুখে থাকতে চেয়েছিলাম, এর বেশি কিছু নয়। কিন্তু বিপদ যেন আমার পিছু লেগেই রয়েছে, কিছুতেই ছাড়ছে না। জবাবে কিছুই বলতে পারলেন না রুহির বাবা মা। সেই পূর্বের ন্যায়ই নীরবে কাঁদছিলেন তারা। অতএব কেবিন থেকে বেরিয়ে যেতে রইলে আমি এহসানুল ভাইকে জিজ্ঞাসা করলাম, আমার ছাত্রী রিহানা এবং তার মায়ের ব্যাপারে তো কিছুই বললেন না এহসানুল ভাই? জবাবে তিনি বললেন, ধৈর্য ধরো, শীঘ্রই এটার রহস্য সব বেরিয়ে আসবে, উপযুক্ত দোষীরা শাস্তি পাবে। কথাগুলো বলে তিনি কেবিন থেকে বেরিয়ে যান। পরের দিন রুহিকে হাসপাতাল থেকে রিলিজ করে দেওয়া হয়। অতএব তীব্র গতিতে আজ 4 মাসের মতো দিন কেটে গেল স্ত্রী সন্তান নিয়ে। বর্তমানে আমি শ্বশুর বাড়িতে অবস্থান করছি। তবে এখনও আমার ছাত্রী রিহানা এবং তার মায়ের ব্যাপারটা ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি এহসানুল ভাই। 15 দিন পূর্বেও নওগাঁ জেলার একটা বিখ্যাত জায়গায় দ্বিতীয়বারের মতো শেরু ভাইকে ধরার আপ্রাণ চেষ্টা করেছিল এহসানুল ভাই, কিন্তু তিনি শেরু ভাই নামক ব্যক্তিটির তুখোড় বুদ্ধি বিচক্ষণতার সম্মুখে বেশিক্ষণ টিকতে পারেননি, বিধায় অসফল হয়েছিলেন। গভীর রাত, গল্পগুজবের এক পর্যায়ে রুহি আমার গলা জড়িয়ে ধরে এবং নাকের ডগায় হালকা কামড় দিয়ে বলল, তা কি সিদ্ধান্ত নিলে? কিসের সিদ্ধান্ত? কেন, গতকাল বাবার বলা কথাগুলো কি তুমি ভুলে গেছ? ওহ না, ভুলিনি, এখনো ভাবছি। ঘর জামাই থাকতে কি তোমার কোনো অসুবিধা রয়েছে? না। তাহলে কেন এত ভাবছ? যদিও তুমি যাই ভাবো না কেন, আমি যা বলবো তাই হবে। আমি চাই সবকিছু সলভ হওয়ার পরও আমরা এখানে থাকি, যেটা বেটারই হবে।
ভাইয়া মারা যাবার পর বাবা মা কিন্তু সম্পূর্ণ একা হয়ে গিয়েছে। তার মধ্যে আমরা যদি এখান থেকে চলে যাই তাহলে তাদের দেখাশোনা করার মতো তেমন কেউ আর থাকবে না। তাছাড়া মা ও বাবা উভয়ই তো এটাই চায় আমরা এখানে থাকি, তাদের সাথে থাকি। তাছাড়া আমিও চাই না মা বাবার কাছ থেকে দূরে কোথাও যেতে। প্রত্যুত্তরে কিছু বললাম না, একটু মুচকে হাসি দিলাম, যা দেখে রুহি ঠিক বুঝে নিতে পারবে আমার মনের সমস্ত কথা। গলা ছেড়ে দিয়ে এবার আমার বুকে মাথা রাখলো রুহি, চোখ দুটো বন্ধ করে বলল, তোমাকে আমি অনেক ভালোবাসি শাহরিয়ার, আমার চেয়ে বেশি তোমাকে আর কেউ বুঝবে না, ভালোবাসবে না। অতঃপর আর কিছু বলল না রুহি, হয়তো ঘুম সাগরে তলিয়ে যাচ্ছে। ডান হাতটা রুহির মাথার পেছনে নিয়ে গিয়ে রাখলাম, হালকাভাবে মাথায় হাত বুলিয়ে দিলাম। পাশে আমার 4 মাসের ছেলে ঘুমিয়ে রয়েছে। হালকা আলোতে দুজনকেই অনেক সুন্দর লাগছিল। পরের দিন সকালে রুহির চিৎকার চেঁচামেচিতে আমার ঘুম ভেঙে গেল। অনেকদিন যাবৎ রুহির এরূপ চিৎকার চেঁচামেচি শুনিনি আমি। ভীষণ মিস করছিলাম এই চেঁচামেচি বলে রুহিকে। ঘুম ঘুম চোখে রুহির একটা হাত টেনে ধরে বললাম, কি হয়েছে আমার চেঁচামেচি বলি? ঘুমাতে দাও তো, এভাবে ডাকছো কেন আমায়? এমনি এমনি ডাকছি না, এভাবে ঘুমিয়ে ঘুমিয়ে সকাল থেকে দুপুর পার করলে হবে? ছেলেকে নিয়ে আজ ডাক্তারের কাছে যেতে হবে তো নাকি? জলদি ফ্রেশ হয়ে রেডি হও, তারপর ড্রয়িং রুমে এসো, আমি অপেক্ষা করছি। কথাগুলো বলে রুহি চলে গেল। আমিও আর কোনোরূপ দেরি করলাম না, দ্রুতই ফ্রেশ ও রেডি হয়ে ড্রয়িং রুমে চলে আসলাম। অতঃপর ডাক্তারের উদ্দেশ্যে রওনা দিলাম। সেখান থেকে ফিরতে ফিরতে প্রায়ই দুপুর হয়ে গিয়েছিল। বিকেলে আমার ছেলে ইফতিকে কোলে নিয়ে ছাদের এক কোণে দাঁড়িয়েছিলাম, যার একটু দূরে দোলনায় বসেছিল রুহি। এক পানে আমার দিকেই তাকিয়ে রয়েছে, চোখের পাতার কোনো নড়াচড়া নেই। দমকা হাওয়ায় চুলগুলো এলোমেলো ভাবে উঠছিল ওর, দারুণ লাগছিল রুহিকে তখন। এভাবেই কদিন অতিবাহিত হলো। হঠাৎ একদিন এহসানুল ভাই ফোন করে বললেন তাদের বাড়িতে কয়েকদিনের জন্য বেড়াতে আসতে। অনেকটা জোরাজুরি করছিলেন, নাও করতে পারিনি। অতএব রুহিকে নিয়ে আজ এহসানুল ভাইদের বাড়িতে আসলাম। আগামীকাল দুপুরের পরেই আবার চলে যাব। খুব সুন্দরভাবে অতিথি আপ্যায়ন করে আমাদের নিয়ে যাওয়া হয়। অনেক বড়সড়ই বাড়ি ওনাদের। এহসানুল ভাই এবং আমার মা দুজনেই থাকেন। আমরা আসার একটু বাদেই ঢাকা থেকে আবার এহসানুল ভাইয়ের চাচাতো ভাই ও তার স্ত্রী আসে। জানতে পারলাম তারা নাকি কিছুদিন পরপরই আসেন, কয়েকদিন থেকে আবার চলে যান। তাদের সাথেও পরিচয় হলো, অনেক কথাও হলো। দারুণ মুহূর্ত কাটলো। পরিশেষে আমাদের কথার জন্য যে রুমের ব্যবস্থা করা হয় সেই রুমে চলে আসলাম। ক্লান্ত শরীরে বিছানায় গা এলিয়ে দিয়েছিলাম। যার একটু পরেই আমার শ্বশুর শাশুড়ি আবার ভিডিও কল করেছিলেন। সঙ্গে সঙ্গে রুহি কল রিসিভ করে ইফতির সামনে নিয়ে গিয়ে ধরল। বলাই বাহুল্য, রুহির মা বাবা তাদের নাতিকে না দেখা ছাড়া যেন এক দণ্ড থাকতে পারেন না। নাতির প্রতি তাদের ভালোবাসা সত্যি অসীম সীমাহীন। রাতে ডিনারের পরে এহসানুল ভাইয়ের মায়ের সাথে নানা গল্প গুজবে মজেছিল রুহি। সাথে যোগ হলো এহসানুল ভাইয়ের চাচাতো ভাইয়েরও স্ত্রী। তখন আমি আর এহসানুল ভাই ছাদের এক সাইডে দাঁড়িয়েছিলাম। হঠাৎ এহসানুল ভাই বলল, তোমার ছাত্রীকে শেরু ভাই কেন খুন করেছিল জানো? কেন খুন করেছিল? নিশ্চয়ই কিছু জানতে পেরেছেন। কিছু না, সবটাই জানতে পেরেছি। তুমি যাকে রিহানার মা হিসেবে চেনো, জানো তিনি আসলে রিহানার মা না। না, তিনি রিহানার মা নন। কি? হ্যাঁ, আনোয়ারা বেগম রিহানার মা নয়, তিনি নিঃসন্তান। তার কোনো সন্তান সন্ততি নেই। রিহানা ওনার সৎ মেয়ে। রিহানার মা মারা যাওয়ার পর আনোয়ারা বেগমকে বিয়ে করেন রিহানার বাবা বজলু হোসেন। তবে তিনি কখনো রিহানার ওপর জুলুম অত্যাচার করে অন্যান্য সৎ মায়ের মতো নিজের চরিত্র ফুটিয়ে তোলেননি। বরঞ্চ তিনি আশাতে আগের চেয়ে আরও ভালো থাকতে শুরু করেছিলেন রিহানা। স্ট্রোকে রিহানার বাবা মারা যাওয়ার পর রিহানাকে অনেক আদর স্নেহ ভালোবাসা দিয়ে তিনি বড় করেছিলেন। কিন্তু সব পরই আপন হয় না, কিছু পরই থেকে যায়। রিহানা একটা ছেলেকে ভালোবাসত, যেটা আনোয়ারা বেগমের অপছন্দ ছিল। এ নিয়ে তাদের মধ্যে অনেক কথা কাটাকাটি সহ ঝগড়া সৃষ্টি হতো। আনোয়ারা বেগম সবসময় রিহানার ভালো চেয়ে আসছিলেন। তিনি চাননি রিহানা এমন একটা ছেলের সাথে সম্পর্ক রাখুক যার চরিত্র খারাপ। মূলত দুদিন আগে বাজার থেকে ফেরার পথে মেয়ের বয়সী একটা ছেলে ওনাকে খুবই বিশ্রী কটু কথা বলেছিল। আর তিনি কল্পনাও করেননি রিহানার সেই ছেলেটির সাথেই সম্পর্ক আছে। যদিও বা রিহানার উঠবস ছিল সব বাজে ছেলে মেয়েদের সাথে। এমনকি রিহানা একটা বড় প্রতারণা চক্রের সাথেও যুক্ত ছিল, যে চক্র দিনের পর দিন মানুষের সাথে প্রতারণা করে আসছে। যেদিন আনোয়ারা বেগম এসব জানতে পেরেছিলেন, ওই দিনই রিহানার গায়ে প্রথম তিনি হাত তুলেছিলেন। এমনকি ঠান্ডা মাথায় অনেক বোঝানোর পর সেদিন তিনি পুলিশের হাতে তুলে দেওয়ার ধমকি পর্যন্ত দিয়ে বলেছিলেন এসব থেকে বেরিয়ে আসতে। কিন্তু তারপরও কোনো কাজ হয়নি। রিহানা এসব থেকে বেরিয়ে আসেনি, বরং এতে হিতে বিপরীত হয়। পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিলেন, গলার কাঁটা হয়ে বেঁধেছিলেন আনোয়ারা বেগম। মুহূর্তে আনোয়ারা বেগমের সমস্ত আত্মত্যাগ ভুলে গিয়ে রিহানা অনেক ভেবেচিন্তে প্ল্যান সাজিয়ে সিদ্ধান্ত নেয় সে তার সৎমাকে খুন করবে। প্রথমে নিজের অপহরণের নাটক করে আনোয়ারা বেগমকে ওই সুইসাইড নোটটি লিখতে বাধ্য করে।
তারপর খুন করার পর ওনার তাজা লাশটাকে সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে রাখা হয়। এতে রিহানার বয়ফ্রেন্ডও জড়িত ছিল। বলে রাখাই ভালো, রিহানার বয়ফ্রেন্ড আজ থেকে 13 দিন আগে মারা গেছে। থানায় এসে নিজে থেকে সবকিছু স্বীকার করেছে। মূলত জেলেই ওর মৃত্যু হয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট থেকে জানতে পারি ও এমন একটা ঔষধ খেয়েছিল যেটা শুধু আমাদের দেশে নয়, আশেপাশের অনেক দেশেই পাওয়া যায় না। ঔষধটা যে যখন যে সময় খাবে ঠিক তার পরের দিন ওই সময় তার মৃত্যু ঘটবেই ঘটবে। এই মৃত্যুর পেছনেও যে শেরু ভাই আছে তা আমি নিশ্চিতই। আমি কল্পনাও করতে পারছি না এহসানুল ভাই, রিহানা মেয়েটা আসলে এতটা খারাপ। আমার ভাবতেই ঘৃণা লাগছে। আমি এই মেয়েকে টিউশনি করাতাম। অতএব বেশ কিছুক্ষণ চুপ করে রইলাম আমরা দুজনই। হঠাৎ আকাশের দিকে চেয়ে এহসানুল ভাই আবার বলে উঠলেন, আজ আসলে কালই কি চলে যাবে? কিছুদিন থাকলে হয় না? না ভাইয়া, কালই যেতে হবে। আবার অন্য কোনো সময় আসবো, অনেক দিন থাকার জন্য। জানো কেন যেন তোমাকে আমার খুব আপন মনে হয়। তোমার মতো আমার যদি একটা ছোট ভাই থাকতো তাহলে খুব ভালো হতো। মুচকি এসে প্রত্যুত্তরে আমি বললাম, শেরু ভাই তো আপনার নিজেরই রক্তের আপন ছোট ভাই, তাই না এনামুল ভাই? আমার এমন কথায় হয়তো কোশ্চিনকালেও আশা করেননি এহসানুল ভাই। ভ্রুকুচকে পরক্ষণে তিনি বললেন, কি বলছো এসব? কেন, কিছু ভুল কি বলেছি আমি? চোখ বড় বড় করে তাকিয়ে এহসানুল ভাই বললেন, এই কথাটা আমি ছাড়া কেউই জানে না, কারো জানারই তো কথা না। সেখানে তুমি কি করে জানলে? আপনি যেমন হুটহাট রহস্যজনকভাবে অনেক কিছু জেনে যান, আমিও ঠিক তেমনইভাবেই জেনেছি। মস্করা করো না শাহরিয়ার, সত্যি করে বলো, নিশ্চয়ই আমার কথা ভুল হয়েছে। আমার কোনো গোপন কথা তুমি শুনে ফেলেছ। না হলে তোমার তো এটা কল্পনায়ও আসার কথা না। জানি না এই কথাটা তুমি কি করে জানলে, কিন্তু তোমার যদি মনে হয় আমি কোনো উপকার করেছি তোমার, তাহলে অনুরোধ করেই বলছি, এই কথাটা তুমি নিজের মধ্যেই রেখো। মুচকে হেসে বললাম, ভয় পাবেন না, এই কথাটা আর কেউই জানতে পারবে না। তবে একটা বিষয় কি খেয়াল করে দেখেছেন? কি? আপনি যেসব বিষয় বা যেসব কেসে ইন্টারফেস করেন, শেরু ভাইও কিন্তু সেই সবেই ইন্টারফেস করে। আপনি দোষীকে আইনের আওতায় এনে শাস্তি দেন, আর শেরু ভাই দেয় অন্যভাবে। আপনারা দুজনেই একে অপরের বিপরীত ধর্মী। অনেকটা সময় চলে গেলেও প্রত্যুত্তরে এহসানুল ভাই এবার আর কিছুই বললেন না। আকাশের পানে গম্ভীর ভাব নিয়ে তাকিয়ে আছেন। জানি না মনে মনে এখন কি ভাবছেন তিনি, বা মাথায় কি চিন্তা করছেন। আমি আর বেশিক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকিনি, নিচে চলে এসেছিলাম। পরের দিন দুপুরের খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ রেস্ট নিয়ে সবাইকে বিদায় জানিয়ে সেদিন আমরা চলে এসেছিলাম। অতঃপর চোখের পলকে যেন 7টি মাস কেটে গেল। জানতে পারলাম শেরু ভাই গ্রেপ্তার হয়েছে। দিনাজপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে তাকে, যার মাত্র 1.5 মাস পর আজ এইমাত্র এহসানুল ভাইয়ের কাছ থেকে জানলাম শেরু ভাই গতকাল রাতে জেল থেকে আবার পালিয়ে গিয়েছে। কড়া পাহারার মধ্যেও কেউ কি করে জেল থেকে পালাতে পারে, এটাই তিনি ভেবে পাচ্ছিলেন না। শেরু ভাইকে পালাতে সাহায্য করা কাউকেই কোনোরূপ ছাড় দেওয়া হবে না। গভীর তদন্ত চলছে। কিছু না বলে তখন ফোন কেটে দিয়েছিলাম আমি। এখন নির্জন একটা মোড়ে দাঁড়িয়ে আছে, হাতে আছে কালো রঙের একটা খাম। এটা সেই ব্যক্তিরই খাম যাকে নিয়ে এত হট্টগোল। খামের ভেতরে থাকা চিঠিতে লেখা আছে, দ্বিতীয়বার ধন্যবাদ তোমাকে। মুচকে এসে খাম সহ চিঠিটি টুকরো টুকরো করে ছিঁড়তে ছিঁড়তে শ্বশুর বাড়ির দিকে অগ্রসর হলাম। কাউকে জানতে দেওয়া যাবে না, খুনাক করেও টের পেতে দেওয়া যাবে না, কারো ভাবনাতেও আনতে দেওয়া যাবে না, কাউকে কল্পনাও করতে দেওয়া যাবে না। আজ থেকে 2 বছর আগে শেরু ভাইয়ের ফাঁসি না হওয়া ও পালিয়ে যাওয়ার মহা চক্রান্তের পেছনে সবচেয়ে বড় হাতটা যে আমারই ছিল, যা কেউ জানে না, কেউ জানবেও না। আর আজ 2 বছর পরও শেরু ভাইয়ের জেল থেকে পালিয়ে যাওয়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকাও সে আমারই রয়েছে। কিছু রহস্যতেই মানায়, কিছু অতীত কারো না জানাই বেটার।